প্রত্যেকবার শ্বশুরবাড়িতে আসলে এমনটাই হয় আমার সাথে। এত জ্বালা যন্ত্রণা মানুষ কিভাবে সহ্য করে আপনারাই বলেন। সেই জন্য রাগে দুঃখে আইজার বাবাকে বলেও দিয়েছি যে আর কখনো শ্বশুরবাড়িতে আসবো না। আসলে আমি না বুঝি না আমার সাথেই কেন এমনটা হয় সব সময়। যখনই শ্বশুরবাড়িতে আসবো তখনই এমনটা হবে। কোথায় আরও বাসা থেকে কত কিছু প্ল্যান করে আসি যে শ্বশুরবাড়িতে গিয়ে এটা করব ওটা করব এটা করব সেটা করব, কিন্তু আসলে আলটিমেটলি কোনো কিছুই করা হয় না সবশেষে। এই যে গরমের দিনে যখন শ্বশুরবাড়িতে আসি তখন গরমের এত পরিমাণ তীব্রতা থাকে, মনে হয় যেন প্রাণ যায় যায় অবস্থা। আবার যখন বর্ষাকালে আসি ভাবি যে এখন তো শীতও নাই গরমও নাই, হয়তো একটু শান্তি করে থাকতে পারবো, কিন্তু তার হয় কোথায়, ওই সারা দিন সারা রাত বৃষ্টি হয়, ঘর থেকে বেরোতেই পারি না। এরপর আসা যাক শীতকালে, মানে যখনই শীতকালে শ্বশুরবাড়িতে আসি তখনই এত পরিমাণ কনকনে ঠান্ডা পড়ে, মানুষের হাড্ডি মাংস সবকিছু মনে হয় যে বরফ হয়ে যাইতেছে। এই অবস্থা ঠিক ততদিনই থাকবে যতদিন আমরা শ্বশুরবাড়িতে থাকবো। এর মধ্যে যদি ছোট বাচ্চার সাথে থাকে তাহলে কি যে নাজেহাল অবস্থা হয় সেটা আসলে বাচ্চার মা যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন। এই ঠান্ডার মধ্যে গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজকর্ম করা এত পরিমাণ কষ্টকর, তা যারা করে তারাই শুধু জানে। সব কিছু থেমে থাকলেও খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না। এই যে কনকনে ঠান্ডার মধ্যে শাশুড়ি আমার ঘুম থেকে উঠেই চুলার কাছে চলে আসছে চুলা জ্বালাতে। আর এই শীতের মধ্যে গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করে বেশি উত্তম আমার কাছে মনে হয়। আর আমার শাশুড়ি আমা তো বলে দিছে যে এই কয়দিন হচ্ছে মাটির চুলাই রান্না করা হবে, কারণ হইতেছে মাটির চুলা জ্বালালে সারাদিন একটু চুলাটা গরম থাকে আর তার আশেপাশে গিয়ে বসলে একটু গরম অনুভব হয়, মানে শীতের কষ্টটা একটু কম হয়। আর আমরা তো ইদানিং চুলার পাশে বসেই সকালের খাওয়াটা শেষ করি, কারণ ঘরে এসে খেতে গেলে হাত পা সব বরফ হয়ে যাইতেছে। তো যাই হোক, এখানে কিন্তু সকালবেলা উঠেই শাশুড়ি মেয়ে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে আজকে কলার থোর রান্না করা হবে, মানে কলার গাছের ভেতরের যে অংশটা, নরম অংশটা, ওই অংশটা রান্না করা হবে। আমি জীবনেও কখনো খাইনি, তাই শাশুড়ি মাকে বলছিলাম যে এই জিনিসটা আমি কখনো খাইনি, একটু রান্না করেন। তো যখনই বলছি আর কি, আমার শাশুড়ি আম্মাকে যখন যেটা বলা হয় সেটা না করে দেওয়া পর্যন্ত তার শান্তি নেই, বলার সাথে সাথে সেটা করে দেবে। তার মানে কি আর বলবো, ছেলের বউরা যদি মুখ দিয়ে কোনো কিছু বের করে সেটা সে যেভাবেই হোক করে দেবে। তো কলার থোরটা আজকে শাশুড়ি মা রান্না করছিল, মানে ভাজি করছিল, মানে জীবনের প্রথম খাইছি, বাট এতটা মজা লাগছে মানে বলার মতো না, মানে এই রান্নাটার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছ রান্না করে নিচ্ছিলাম আর শাশুড়ি মা হচ্ছে এদিকে আর কি কালো জিরা দিয়ে আর মেথি দিয়ে একটা ভর্তা করছে, মানে এত পরিমাণ তিতা লাগছে আমি খাইতে পারি নাই, বাট মানে একটা সুঘ্রাণ ছিল, বাট খেতে পারি না। ওটা নাকি অনেক উপকার, এই শীতের মধ্যে খেলে মানে শরীরের জন্য অনেক উপকার, গ্যাস ট্যাসের প্রবলেম আর কি থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে কলার থোরটা এভাবে নাকি রান্না করে, মানে এদিকে হচ্ছে এভাবেই রান্না করে। আমি যদিও জানি না কিভাবে রান্না করে, কোন এলাকায় কিভাবে রান্না করে খেয়েছেন আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে সকালের খাওয়াটা কিন্তু চুলার পিঠে বসেই খেয়ে নিচ্ছি। আর এই যে এদিকে কিন্তু কলার থোরটা রান্না করা হয়ে গেছে। আর মানে দেখেই তো বুঝতে পারতেছেন, আর আমার শাশুড়ি আম্মা তো একটু তেল বেশি খায় সব কিছুতে। তেল বেশি খেলেও না অনেক বেশি স্বাদ হয়, যে কোনো ভাজি ভর্তা কিংবা তরকারি এত পরিমাণে ভালো লাগে তাদের হাতের মানে রান্না, মানে বলার মতো না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আবার আইজার আকিকার জন্য যে ছাগলটা কেনা হয়েছিল, তো ওইটাকে একটু আর কি মাঠের মধ্যে দিতে আসছিলাম। শীতের মধ্যে আসলে বেচারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম ওকে একটু বাইরে দিয়ে যাই। আর এই যে ও হচ্ছে এত পরিমাণ ভালো, মানে যা পাই তাই খাই, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো এই তো আগামী সপ্তাহে হয়তো আইজার আকিকা দিব। আর এই যে তাকে হচ্ছে খাইয়ে দাইয়ে আবার বাড়িতে নিয়ে আসতেছিলাম, আর সে এত পরিমাণে দৌড় দিছে, তার পেছন পেছন আমারও দৌড় দেওয়া লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর এই ঠান্ডার মধ্যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ঠান্ডার মধ্যে কে কে জমে গেছেন তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।